কার্যশক্তি, এই কার্যশক্তির ফর্মুলা যেটা ছিল, কি কি ফর্মুলা ছিল? ডাব্লু সমান এফ ডট এস, আবার ডাব্লু সমান এফ এস কস থিটা, আবার এই থেকে পাওয়ার পি সমান ছিল ডাব্লু বাই পি, আবার ডাব্লু সমান কি ছিল? এফ এস বাই টি, তাহলে এফ ভি, পি সমান এফ ভি ছিল, আবার পি সমান যদি কোণ করে তাহলে এফ ভি কস থিটা। এছাড়াও আরেকটা সূত্র আছে যে আমরা যে এনার্জি পড়ছিলাম না, এনার্জি কত আছে? মেকানিক্যাল এনার্জি, আর কি কি এনার্জি আছে? মেকানিক্যাল এনার্জি আছে, লাইট এনার্জি, অপটিক এনার্জি, এগুলো আছে তো। আচ্ছা, মেকানিক্যাল এনার্জি দু রকম আছে, একটা কাইনেটিক এনার্জি আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এই কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এই দুটোকে যোগ করলে আমরা কি পাবো? টোটাল এনার্জি। তাহলে এনার্জি কনজারভেশন ল কি ছিল? এনার্জি সবসময় কি থাকবে? কনজার্ভ থাকবে, কখনো এনার্জি ধ্বংস বা সৃষ্টি হয়ে যায়নি, সেটা সবসময় কি কনজার্ভ থাকবে। আমরা যেটা দেখছিলাম এই ছিল, এটা যদি একটা ভূমিতে পড়ে তাহলে এইরকম একটা পজিশন হলে তাহলে এখানে এনার্জি টোটাল এনার্জি, এখানে টোটাল এনার্জি, এখানে টোটাল এনার্জি কনস্ট্যান্ট। তাহলে উপরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হতো? এমজিএইচ। কাইনেটিক এনার্জি কত হতো? 0। উপরে কাইনেটিক এনার্জি কত? 0। তাহলে এখানে টোটাল এনার্জি কত? এমজিএইচ। এখানে ক্ষেত্রে কি হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি 0 হবে, পোটেনশিয়াল এনার্জিটা 0 হবে তো, আর কাইনেটিক এনার্জি এদিকে দেখো, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার হবে। কাইনেটিক এনার্জি কত হবে? এইদিকে কাইনেটিক এনার্জিটা কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এর টোটাল এনার্জি কত হচ্ছে? হাফ এম ভি স্কোয়ার, কিন্তু এখানে টোটাল এনার্জি কত হবে? এমজিএইচ। তাহলে এই হাফ এম ভি স্কোয়ারটা কার সঙ্গে সমান হবে? এমজিএইচ। তাহলে টোটাল এনার্জির সঙ্গে সবসময় সমান হবে। এখানে যদি কোনো এনার্জি হয় সেটাও কার সঙ্গে সমান হবে? তাহলে হাফ এম ভি স্কোয়ার এমজিএইচ এর সঙ্গে সমান হবে। ভি স্কোয়ারের ভ্যালু বসালে দেখবে এমজিএইচ এর সঙ্গে ভি স্কোয়ারের কি ভ্যালু বসাবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এখানে ইউটা 0 হলে 2as, এ বলতে এখানে জি, এ বলতে জি আর এস বলতে এইচ। তাহলে এখানে কি হবে? ভি স্কোয়ার সমান 2gh হবে। ভি স্কোয়ার সমান কি হবে? 2gh। তাহলে ভি স্কোয়ার সমান যদি এখানে 2h মান বসাই, হাফ এম ইন্টু 2gh, তাহলে 2 কেটে এলে কত হচ্ছে? mgh। 2 কেটে এলে কি হচ্ছে? mgh। এখানে যে কনসেপ্টগুলো আছে এইদিকে, শুধু কার্য যে ওয়ার্ক ডান ডাব্লিউ সমান এফ এস আর এফ এস কস থিটা এটা নয়, তাহলে আমার যে টোটাল যে এনার্জি এটা ওয়ার্ক ডানের সঙ্গে কিন্তু রিলেটিভ। কারণ দেখো, আমি যদি একটা বস্তুকে ভূমিতে আছে, সেটাকে যদি আমি একটা বস্তু এখানে আছে, এখানে আছে তো, এখান থেকে আমি এই উচ্চতায় তুলবো, তাহলে আমাকে এখন কত শক্তি দিতে হবে? এই উচ্চতায় তুলতে গেলে স্মৃতিশক্তি কত শক্তি দিতে হবে? এই দেখো কত শক্তি দিতে হবে? এখান থেকে এই উচ্চতায় তুলবো, তোলার জন্য এটাকে কত শক্তি দিতে হবে? এইচ, স্থিতিশক্তি এমজিএইচ। এই এনার্জিটা দিলে তো আমি এটাকে তুলতে পারবো। তাহলে এখানে যে কাজটা করছি সেই কাজের জন্য এখানে উঠছে বলটা। তাহলে এইখানে আমি কাজ করছি বলে যাচ্ছি, তার মানে কি এই স্মৃতিশক্তিটা কি হিসাবে হচ্ছে? ওয়ার্ক ডান। তাহলে আমরা ওয়ার্ক ডান হিসাবে আমি কি লিখতে পারি? এমজিএইচ। এটাও কিন্তু একটা ওয়ার্ক ডান। এটা হচ্ছে, এটাও কি ওয়ার্ক ডান। যখন এমজিএইচ, আবার অনেক সময় গতিশক্তিও যদি হয় সেটাও কি হিসাবে হবে? ওয়ার্ক ডান। তাহলে এখানে এটা লিখা হবে যে ওয়ার্ক ডান সময় কি হয়? চেঞ্জ অফ এই লিখো
এখানে এই ওয়ার্ক ডান নয়, অনেক সময় ওয়ার্ক ডান হয় চেঞ্জ অফ এনার্জিও হয়। সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিও হতে পারে অথবা কাইনেটিক এনার্জিও হতে পারে। পোটেনশিয়াল আছে তুই লিখে না, পোটেনশিয়াল এনার্জি হতে পারে আবার কাইনেটিক এনার্জিও হতে পারে। একটা বস্তু নিচে আছে, সেটা আমি এই উচ্চতায় তুলবো, তাহলে আমার একটা কার্য করতে হবে, সেই কাজটার মান কত এমজিএইচ, আর এমজিএইচটা হচ্ছে আমার স্মৃতিশক্তি। আর সবসময় মনে রাখবে টোটাল এনার্জি সবসময় কনজার্ভ হয়, টোটাল এনার্জি সবসময় কত হবে এমজিএইচ। এখানেও কিন্তু টোটাল, এখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি টোটাল এনার্জি কি হবে এমজিএইচ। তাহলে এই কনসেপ্টগুলো কাজে লাগে তোমাদের হচ্ছে ওই প্রথমে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করতে পারবে। এটা তুলছো তো, লিখে রাখো ওয়ার্ক ডান। এটা না লিখে রাখলে প্রবলেমে পড়বে, সমাধান করতে পারবে নি। ওয়ার্ক ডানটা লিখে রাখো, ওয়ার্ক ডানটা লিখে রাখো, চেঞ্জ অফ এনার্জি, চেঞ্জ অফ গতিশক্তি অথবা স্থিতিশক্তির কৃতকার্য, স্থিতিশক্তি অথবা গতিশক্তির পরিবর্তন লিখো খাতায়। কৃতকার্য গতিশক্তি বা স্থিতিশক্তির পরিবর্তন। তোমাদের বইয়ের 376 পেজ পুরো কার্যশক্তির প্রথম কোশ্চেন। আমাকে একটা বই দাও, একটু কথা বলেন। 376 প্রথম কোশ্চেনটা পড়ো। প্রথম কোশ্চেনটা কি লেখা আছে? একটি বস্তুর ওপর স্থির মান, হ্যাঁ আচ্ছা তোমাদের বই ছিল না একটা স্থির মানের বল আর একটা পরিবর্তনশীল বল ছিল তো? স্থির মানের বল আর পরিবর্তনশীল। যখন স্থির মানের বল হবে তখন আমরা এফ এর মানটা ডাইরেক্ট পুট করবো, আর যখন পরিবর্তনশীল বল হবে তখন আমরা গড় বল বের করে তার বলে পরিবর্তন করবো। সব ক্ষেত্রে যে স্থির মানের বল এফ এর মান ডাইরেক্ট পুট করবো নয়, অনেক সময় কি বল বের করবো, গড় বল বের করবো। তাহলে এখানে বলছে স্থির মানের বল একটি কাজ করে বস্তু দ্বারা জেড অক্ষ বরাবর 4 মিটার আর তারপর ওয়াই অক্ষ বরাবর 3 মিটার। কি করবে? জেড অক্ষ বরাবর, দেখো একা দেখা কোশ্চেন দেখো, এই দেখো একা দেখা কোশ্চেন দেখো, জেড অক্ষ বরাবর 4 মিটার, ওয়াই অক্ষ বরাবর 3 মিটার। তাহলে আমি একটা ছবি আঁকতে যাবো, এটা ধরলাম ওয়াই অক্ষ, এটা কত ধরলাম, আর এটা জেড, এটা ওয়াই, এটা। এই অঙ্কগুলো একটু মন দিয়ে দেখো, ওয়াই অক্ষ বরাবর 3 মিটার গেল, এই যে দেখো ওয়াই অক্ষ বরাবর ধরলাম এত 3 মিটার গেল, আবার জেড জেড অক্ষ বরাবর 4 মিটার। জেড অক্ষ বরাবর এখানে 3 মিটার গেল, তাহলে এখানে 4 3, তার মানে এইটা এইটা, তাহলে এইটার মান কত হবে? ওয়াই অক্ষ বরাবর মানে কোন ভেক্টর হয় ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা সরণ এস সমান কত হবে? এস ভেক্টর সমান ওয়াই অক্ষ বরাবর 3 মিটার মানে 3j, ওয়াই অক্ষ বরাবর জে তো 3j প্লাস, আর জেড জেড অক্ষ বরাবর কত মিটার গেছে? 4 মিটার, তাহলে 4k। তাহলে এস বেরোলো, এটা বল দিবা আছে এটা, তাহলে কৃতকার্য ডাব্লু সমান কি হবে? ডাব্লু সমান কি এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে এফ ভেক্টরের মান কত দেওয়া আছে? -i প্লাস 2j প্লাস 3k ডট এস ভেক্টর কত বেরোলো? 3j প্লাস 4k। তাহলে এটা ডট প্রোডাক্ট করলে হবে, ডট প্রোডাক্টে আই আর আই এর ডট প্রোডাক্ট কি হয়? 1 হয়, আর আই আর জে ডট প্রোডাক্ট কি হয়? 0 হয়। এই তো এখানে আই আছে, তো ডট প্রোডাক্ট করলে কত হবে?
আর এর কিছু হবে না, তাহলে শুধু যে সাথে যে হবে, মানে 3 দুগুণে 6, যে জায়গা হয় প্লাস 4 3 12, 4 3 12, তাহলে কত হচ্ছে 18 জুল। তাহলে কত উত্তর হচ্ছে 18 জুল। কত উত্তর আছে? আচ্ছা, এবার দুয়েরটা পড়ো। দেখো তোমাদের পরীক্ষা এমসিকিউ টাইপের হয়, তো এই জন্য তোমাদেরকে মানে এই এমসিকিউ যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো আর হচ্ছে আর সেই সেট কোশ্চেন 1, সেট নম্বর 1, এই সেট 1 অবধি করে রাখতে হবে, কারণ এর মধ্যে কিন্তু অঙ্ক পড়বে। সেট 1 এখানে অনেকগুলো অঙ্ক আছে, সেট 1 করে রাখতে হবে, সেট 1 অবধি, তাহলে করতে পারবে। একটি অর্ধগোলাকৃতি পাত্রে এইচ উচ্চতা থেকে একটি ছোট বলকে ঠেলে দেওয়া হলো। বলটি এমন বেগে ঠেলা হলো যেন ঠিক পাত্রের বিপরীত প্রান্তের সর্বোচ্চ উচ্চতায় ওঠে। পাত্রের শীর্ষদেশের উচ্চতা আর হলে বলটিকে যে বেগে ঠেলা হলো তার মান কত? কি করবে? আচ্ছা, একটা বল আছে, সেই বলটাকে ঠেলতে গেলে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করতে হবে, তাহলে বলটা বাইরে থেকে বল প্রয়োগ করলে তাহলে তার কি হবে? গতিশক্তি হবে। তাহলে এখানে সেই গতিশক্তি মানে এনার্জি কনজার্ভ যে সূত্রটা আছে সেইটা কাজে লাগাতে হবে। আগে টোটাল শক্তি পরে টোটাল শক্তি কি হবে সমান করতে হবে। এই দেখো, আগে শক্তি পরে শক্তি কি করতে হবে? সমান করতে হবে। যদি একটা ছবি আঁকতে হবে, ছবিটা হচ্ছে যে এরকম একটা কি আছে, হ্যাঁ এরকম একটা ওটা কি আঁকবে। আচ্ছা, এইখান থেকে এটা দূরত্ব কত? প্রথম যে বলটা ছিল এখান থেকে এটা দূরত্ব, আর এইখান থেকে এটা দূরত্ব। তাহলে এইচ থেকে উচ্চতা তো অঙ্কটা বলছে অর্ধাকৃত পাত্রে এইচ উচ্চতাকে একটি বল, এইচ উচ্চতা থেকে একটি বল চুপ করো না তখন থেকে তো হবে। দেখো, এই উচ্চতা থেকে একটি বল ঠেলে দেওয়া হলো। বলটি এমন বেগে ঠেলা হলো যেটি পাত্রের বিপরীত প্রান্তের সর্বোচ্চ উচ্চতায় উঠে শীর্ষদেশে উচ্চতা আর হলে বলটিকে যে বেগে ঠেলা হলো তার মান কত? তাহলে এই উচ্চতায় একটা বল ছিল, এখান থেকে আমি বলটা ঠেলবো, পাত্রের সেটা সর্বোচ্চ উচ্চতায় উঠলো, তাহলে এখান থেকে তার উচ্চতা কত? আর তাহলে যে বেগে ঠেলা হলো তার মান কত? সেই বেগটার মান আমাকে বের করতে হবে। কিভাবে বের করবে? দেখো, এইখানটায় তাহলে এই যে বলটা এখানে ছিল এর পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি আছে, এর পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি আছে তো। তাহলে এইখানে যে টোটাল এনার্জি হবে আর এখানে যে টোটাল এনার্জি হবে, মানে এই দুটা মিলে যেটা টোটাল এনার্জি, আর এখানে দুটা মিলে যে টোটাল এনার্জি হবে, তাহলে দুটো টোটাল এনার্জি কি হবে? সেম হতে হবে। তাহলে দুটো টোটাল এনার্জি যদি সেম হয় তাহলে আমি আমরা করতে পারবো। তাহলে এখানে দুটো পয়েন্ট দেওয়া হয়, এটা এ দিয়ে দাও, এটা
বি দিয়ে দাও। তাহলে এ বিন্দুতে আমি টোটাল শক্তিটা বের করব। তাহলে এ বিন্দুতে টোটাল এনার্জি কি হবে? এ বিন্দুতে টোটাল এনার্জি কি হবে? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখানে পোটেনশিয়াল এনার্জি কত? এই উচ্চতায় আছে। এখানে পোটেনশিয়াল এনার্জি কত? এই উচ্চতায় আছে mgh। আর কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি একটা বেগ নিয়ে যাবে, তাহলে হাফ mv স্কয়ার। আচ্ছা, বির ক্ষেত্রে কি হবে? বির ক্ষেত্রে টোটাল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি কত হবে? এই বির ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হবে? mg, এখানে দূরত্ব কত? আর mg আর। আর কাইনেটিক এনার্জি কত হবে? 0। এখানে যে স্থির হবে, দেখো এদিকে, এখানে যে স্থির হবে মানে কাইনেটিক এনার্জি 0 আর পোটেনশিয়াল এনার্জি হবে mg আর। আচ্ছা, এখানে টোটাল এনার্জি হবে পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি এই উচ্চতায় যেহেতু আছে, তার পোটেনশিয়াল এনার্জি হবে mgh, আর এখানে তার কাইনেটিক একটা এনার্জি থাকবে, সেটা হচ্ছে হাফ mv স্কয়ার। তাহলে এনার্জি কনজারভেশন ল থেকে আমরা কি করব? এই দুটো এনার্জিকে কি করব? সমান করব। তাহলে আমরা এখানে কি লিখব? mgh প্লাস হাফ mv স্কয়ার সমান কি হবে? mg আর হবে। তো এবার এইখান থেকে ক্যালকুলেশন করে এইখান থেকে ক্যালকুলেশন করে ভি এর মানটা বের করো। এইখানে তিনটা ক্ষেত্রে এম আছে, তার মানে এখানে এম গুলা কেটে যাবে। তাহলে GH প্লাস হাফ ভি স্কয়ার সমান GR, আর হাফ ভি স্কয়ার সমান GR মাইনাস GH, ভি স্কয়ার সমান 2G R মাইনাস H, আর ভি সমান √2G R মাইনাস H। তাহলে ভি সমান কোনটা উত্তর আছে এখন? এরপরে কোনটা বুঝতে পারবেন? হ্যাঁ, উত্তর এটা আছে তো। এগুলো কোথায় বুঝতে পারোনি বলো? দেখো, একটা এখানে বল ছিল, সেই বলটা এই উচ্চতায় আছে, তো এইখানে একটা বল প্রয়োগ করবে, সে এইখান থেকে বলটা এসে এই জায়গাটা যাবে, তাই তো? এখানে আমরা একটা বাইরে থেকে বল প্রয়োগ করবো, সেটা এখান থেকে এসে এই উচ্চতায় যাবে। কত উচ্চতা? এখান থেকে আর দূরত্বে যাবে। এখান থেকে এটা উচ্চতা h। তাহলে এখানে কত ভেলোসিটি বা ভি এর মানটা কত হবে, সে এইখান থেকে এত যাবে। কারণ কি এখানে টোটাল এনার্জি আর এখানে টোটাল এনার্জিটা আমরা যোগ করব। মিডিল থেকে শুরু করছে, এখানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি আছে, আর এইখানটাতে টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি হবে এই আর উচ্চতার জন্য, আর কাইনেটিক এনার্জিটা 0 হবে। দুটো এনার্জি আমাদেরকে কি করতে হবে? সমান করতে হবে। ক্লিয়ার আছে? আচ্ছা, এরপর 3 দাগের অঙ্কটা দেখো। অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরলরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে টি সময় বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে এই অঙ্কটা করেছো যে অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরলরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে, টি সময় বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে এখানে যেহেতু ক্ষমতা আছে, তা আমাকে ক্ষমতা বের করতে হবে। তাহলে ক্ষমতা সমান কি জানি? ক্ষমতা সমান কি?
বলো ক্ষমতা সমান কি জানি? বলবে তো W/T, কার্য কৃত কার্য বাই সময়। আবার কার্য সমান কি হয়? Fs/T। আবার এটাকে কি লিখতে পারি? F.V। কি লিখতে পারি? F.V। এখানে আমাকে সম্পর্কটা বের করতে হবে সময়ের সাথে সরণের। তো সরল রেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে, মানে সরণ টি সময় বস্তুর অতিক্রান্ত দূরত্ব, মানে কত দূরত্বে যাবে টি সময়, মানে এস এর সাথে এটা টি। তাহলে এখানে আমাকে টি আনতে হবে আর কি আনতে হবে? এস। এখানে কিসের সাথে আমাকে সম্পর্কটা বের করতে হবে? এস এর সাথে টি। দেখো তাহলে এফ সমান আমরা কি লিখবো? এম এ। আর ভি সমান কি লিখবো? ভি সমান কি লিখবো? ভি সমান কি লিখবো? S/T। তো আবার এ সমান কি? ত্বরণ মানে কি? S/T স্কয়ার আর S/T, দাঁড়াও, S/T স্কয়ার আর S/T, তার মানে কত হবে? m.a²/T3। তাহলে এখানে দেখো P সমান m.a²/T3। তাহলে এমটা তো এখানে কনস্ট্যান্ট। তাহলে এখানে তাহলে এস এর সাথে টি এর সম্পর্ক বের করতে হবে। তাহলে কণাকণি গুণ করলে তাহলে এ স্কয়ার সমান কি হবে? এ স্কয়ার সমান হচ্ছে P/m T3। তাহলে এই P/m টা কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে এ স্কয়ার সমানুপাতিক কি হচ্ছে? T3। তাহলে এস, তাহলে এখানে কি লিখতে পারি? এস সমানুপাতিক √T3। তাহলে দেখো, তাহলে এস এর সাথে টি এর যে সম্পর্ক কি হচ্ছে? √T3। তার মানে এটা বেশি কিছু নয়, এটাকে ক্যালকুলেশন করতে হবে। যেহেতু আমাকে বলছে সরণের সাথে টি এর সম্পর্ক বের করতে, তারা ক্যালকুলেশন করে আমাকে এস এর সাথে টি এর ক্যালকুলেশনটা বের করতে হবে। বুঝতে পারছো? পরে অঙ্কটা পড়ো। তারপর অঙ্কটা কি বলছে? 3 কেজি ভরের একটি কণার উপর একটি বল এমন ভাবে কাজ করে যেন কণাটির অবস্থান সময়ের সাপেক্ষে x সমান 3t - 40² + tq সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। x কে মিটার এবং t কে সেকেন্ডে প্রকাশ করলে প্রথম 4 সেকেন্ডে কৃতকার্য কত হবে? তাহলে কৃতকার্য সমান কি জানি? প্রথম 4 সেকেন্ডে কৃতকার্য কত হবে সেটা আমাকে, কিন্তু যে বস্তুটা সময়ের সাপেক্ষে কি সমীকরণ অনুযায়ী চলবে? x সমান x সমান 3t - 40² + tq। এই সমীকরণ অনুযায়ী চলতেছে। তো এই সমীকরণ অনুযায়ী চলছে। তাহলে t সমান 4 সেকেন্ডে আমাকে কি বের করতে হবে? কৃতকার্য। আবার 3 কেজি ভরের একটি কণার উপরে এমন একটি বল কাজ করে যেন কণাটি এই সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। এই যে দেখো, পরিবর্তিত হয়। তার মানে এখানে আমাকে যে এটা প্রয়োগ করতে হবে সেটা তুমি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি করতে পারো, মানে ওয়ার্ক ডান সমান চেঞ্জ অফ, যেটা বলছিলাম ওয়ার্ক ডান সমান চেঞ্জ অফ, এখানে কাইনেটিক এনার্জিটা ইউজ করবো। কৃতকার্য মানে কৃতকার্য সমান মানে গতিশক্তি পরিবর্তন। আগে যেটা গতিশক্তি ছিল, পরের গতিশক্তি। তাহলে আগে গতিশক্তি কি হবে? ½ mv², পরের গতিশক্তি হবে ½ u²। এবার দেখো, এখানে আমাকে ভি আর ইউটা বের করতে হবে।
তাহলে এখানে ভি বের করতে হবে। ভি বের করবো কিভাবে? এখানে যদি আমরা ভি বের করতে চাই, ভি বের করবো কিভাবে? ডিএক্স বাই ডিটি করতে হবে। তাহলে এখানে যদি আমি ভি বের করতে চাই তাহলে কি করতে হবে? ডিএক্স বাই ডিটি করতে হবে। তাহলে এটা কত হবে? 3 হবে মাইনাস 4 দুগুণে 8t হবে প্লাস 3t স্কোয়ার হবে। এটা হবে তো? এবার বলছে এবার এর ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? ফাইনাল ভেলোসিটি মানে কত? মানে শেষ বেগ আমার কত সেকেন্ডে বলছে? টি সমান 4 সেকেন্ডে। এ তো ফাইনাল ভেলোসিটি টি সমান কত হবে? 4 হবে। তাহলে 4 সেকেন্ডে ভি সমান কত হবে? 3 মাইনাস 8 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার। কত হয় এটা? তাহলে কত হবে? 6 কত হবে এটা? 19 হবে। আচ্ছা, এটা হচ্ছে ফাইনাল। এটা কি ভেলোসিটি? মানে শেষ বেগ। আর ইনিশিয়াল কত হবে? ইনিশিয়ালটা কত হবে? মানে শুরুতে কি ছিল? শুরুতে টি সমান তো 0 হয়। তাহলে টি সমান যদি 0 বসাই তাহলে ভি সমান কত হবে? 3 মাইনাস 8 ইন্টু 0 8 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 মানে কত হবে? 3 হবে। তাহলে আমি ভেলোসিটি পেয়ে গেলাম, ফাইনাল আর ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেছি। তাহলে ওয়ার্ক ডান সমান কি লিখবো? হাফ এম ভি স্কোয়ার ফাইনাল ভেলোসিটি মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এবার হাফ ইন্টু এম কত দিবা আছে? এম কত দেওয়া আছে? 3 গ্রাম ভর। 3 কেজি নয়, গ্রাম আছে। তাহলে কেজি করতে গেলে 3 বাই কত হবে? 1000 তো ইন্টু ভি স্কোয়ার মানে কত? 19 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এটাও 3 বাই কত হবে? 1000 ইন্টু ইউ কত আছে? 3 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা একটা ক্যালকুলেশন করে দেখবে, উত্তরটা বেরাবে। হ্যাঁ, বুঝেছো? আমি ক্যালকুলেশনটা নিজেরা করবে। এবার 5টা। আচ্ছা, এখানে একটা অঙ্ক বলি। এই যে অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো না এই টাইপের করবে। এই চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি নিয়ে, চেঞ্জ অফ কি দিয়ে করবে? কাইনেটিক এনার্জি দিয়ে করবে। আচ্ছা, এটা বাড়িতে করবে। এটা এবার 5এরটা দেখো। ক্যালকুলেশনটা বাড়িতে করবে। পরের অঙ্কটা পড়ো। ক্যালকুলেশন ঘরে করবে। পরের অঙ্কটা দেখো। একটি স্থির মানের বলের ক্রিয়ায় এম ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ কত হবে? গতিবেগ কি বলছে? 4টা অপশন আছে। রুট এম এর সমানুপাতিক, 1 বাই রুট এম এর সমানুপাতিক, এম এর উপর নির্ভরশীল না এম এর উপর সমানুপাতিক। তাহলে আমাকে একটা ইকুয়েশন বের করতে হবে। দেখতে হবে যে গতিবেগটা এম এর উপর কিরকম নির্ভরশীল। আমার কি দেখতে হবে? গতিবেগটা এম এর উপর কেমন নির্ভরশীল। তাহলে এখানে প্রথমে কি বলে দিচ্ছে? স্থির মানের বল। কি বলছে? স্থির মানের বল। দেখো, তাহলে আমাকে ওই স্থির মানের বলটাকে ধরে ওর এইখানে স্থির মানের বলটাকে ধরে ক্যালকুলেশন করতে হবে ভি এর সঙ্গে রিলেশনটা কেমন হচ্ছে। দেখো, এইটা মন দিয়ে দেখো, এটা তুলে নিবে। আমি যখন করাচ্ছি অঙ্গটা তুলে দেবে। এখানে বলছে স্থির মানে বল, মানে এফ সমান কি? স্থির মানে বল এফ সমান কি? এফ সমান স্থির। এফ সমান স্থির তো, তাহলে এফ সমান কি লিখবো? এম এ। তাহলে এম এ মানে কত হবে? স্থির হবে। আর এটাকে কি লিখবো? এম এ সমান কি? ডিভি বাই ডিটি, তাই তো? এটাকে স্থির মানে বল কনস্ট্যান্ট একটা পদ হবে, সেটাকে কি ধরছি?
কে ধরছি, একটা পরপর তুলতে থাকো, ইমপ্লাই দ্যাট, এবার দেখো এম, এই ডিভি বাই ডিটাকে কেমন লিখছি দেখো, ডিভি বাই ডিএস ডট ডিএস বাই ডিটি, এটা লেখা যায়, এটা সেই একমাত্রিক সমীকরণ সে চ্যাপ্টার থেকে পড়ছে। আবার এম ডিভি বাই ডিএস ডট ডিএস বাই ডিটি আগে কি লিখতে পারি, ভি লিখতে পারি, ভি সমান কে, তাহলে কি হলো এম ভি ডিভি বাই ডিএস সমান কি হলো, কে হলো। তাহলে ডিভি ডিভি ভি টার্মকে একদিকে আর এস এর টার্মকে আমরা একদিকে করে দেই, তাহলে এম ভি ডিভি সমান কে ডিএস, ডিএস হলো। তো আমার লক্ষ্য হচ্ছে যে এম এর সাথে ভি এর একটা রিলেশন বের করানো, তাই তো। তা এম ভি ডিভি আর কে ডিএস হলো। এবার এখানে আমরা উভয় পক্ষকে আমরা কি করব, তা ইন্টিগ্রেশন করব। কি করব, ইন্টিগ্রেশন। দেখো এম ভি ইন্টিগ্রেশন, আচ্ছা এই ক্ষেত্রে করব এম ইন্টিগ্রেশন ভি ডিভি সমান কে ইন্টিগ্রেশন কি হবে, ডিএস হবে। তাহলে ভির ইন্টিগ্রেশন কি হয়, ভি স্কোয়ার বাই টু, তাহলে এম ডট ভি স্কোয়ার বাই টু সমান কে, এস এর ইন্টিগ্রেশন কি হবে, এস এর ইন্টিগ্রেশন হবে এখানে এস হবে, এখানে লাস্টে লিখছি প্লাস সি, মানে সি মানে একটা কনস্ট্যান্ট রাশি। তাহলে এমটা আমি সেই দিকে চলে গেলে, তাহলে ভি স্কোয়ার বাই টু সমান হবে কে এস বাই এম, ভি স্কোয়ার বাই টুটা কি হবে, কে এস বাই এম হবে, প্লাস সি, সি মানে হচ্ছে সেই ইন্টিগ্রেশন কোটা আমার স্বেচ্ছাসেবী ধ্রুবক যেটা হয়। এবার ভি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, এখানে ভি স্কোয়ার সমান কি লিখবো, কি লিখবো, টু কে এস বাই এম প্লাস সি। দেখো টু কে এস বাই এম সি, তাহলে এখানে কে কে কনস্ট্যান্ট, দেখো টুটা কনস্ট্যান্ট, কেটা কনস্ট্যান্ট, এখানে এসও কনস্ট্যান্ট, ভেরিয়েবল কে এম, এম এর সঙ্গে ভেরিয়েবল আমাকে করতে বলছে, তাহলে কেটাকে কনস্ট্যান্ট করবো না, হ্যাঁ পুরোটার সাথে, তাহলে ভি সমান কত হবে, রুট ওভার অফ, এটা তো কনস্ট্যান্ট, সি এর সঙ্গে যা গুণ করে তো কনস্ট্যান্টই থাকবে, কনস্ট্যান্ট না গুণ টুন করছে, তাহলে টু কে এস বাই কি হবে এম, এটা সি যাও রয়ে গেল, আমি রিলেশনটা বের করতে যাচ্ছি। তাহলে এইখানে এম এর সাথে রিলেশন বলছে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে ভি সমানুপাতে কি হবে, রুট ওভার অফ ওয়ান বাই এম, ভি সমানুপাতে কি হবে, রুট ওভার অফ ওয়ান বাই এম, এটা তো কনস্ট্যান্ট আছে, যা কিছু গুণ করি সবই তো কনস্ট্যান্ট। তাহলে বস্তুর গতিবেগ তার সঙ্গে সমানুপাতিক হবে ওয়ান বাই রুট এম এর সাথে সমানুপাতিক হবে, ওয়ান বাই রুট এম এর সাথে সমানুপাতিক হবে। মুছে দিচ্ছে, ছয়টা, দেখো ছয়টা কি বলছে, দেখো একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর একটি শিকড় রাখা আছে, মসৃণ অনুভূমিক টেবিলের উপর একটি শিকড় রাখা আছে, শিকলের দৈর্ঘ্যের 1/3 অংশ টেবিলের বাইরে ঝুলছে, শিকলের দৈর্ঘ্য এল এবং ভর এম হলে ঝুলন্ত অংশটি টেনে টেবিলের উপর তুলতে যে কার্য করতে হবে সেটা আমাকে বের করতে, কত কার্য করতে, কিন্তু অভিকর্ষজ ত্বরণ কত বলা আছে, জি বলা আছে। আমি এইটা একটা টেবিল, ধরো টেবিল তো, এটা একটা হচ্ছে শিকল, এটা হচ্ছে শিকল, তাহলে এখানে শিকল আছে, তাহলে কত অংশ বাইরে ঝুলছে,
1/3 টেবিল বাইরে ঝুলছে। পুরো শিকলটার দৈর্ঘ্য যদি এল হয়, পুরো শিকলটার দৈর্ঘ্য হচ্ছে কত ধরলাম, এল। তাহলে বাইরে কত, এই যে ঝুলছে কত অংশ, 1/3 মানে L/3, পুরোটা দৈর্ঘ্য কত এল, বাইরে কত ঝুলছে L/3। তাহলে এর নিচের দিকে একটা ওজন হবে, সেটা ভর ইন্টু এম ইন্টু জি, তো মাস ইন্টু গ্রাম। তাহলে এখানে জি, এখানে মাসটা কত হবে বলতো, এই যে অংশটা ঝুলছে তার ওজনটা কত হবে, মানে মাস, ভর কত হবে। দৈর্ঘ্য যদি 1/3 ঝুলে, দৈর্ঘ্য হবে এল এর 3 অংশ যদি ঝুলে, তাহলে মাস যদি এম হয়, বোড়াতে এম হয়, পুরো টোটালটা যদি এম হয়, তাহলে যে অংশটা ঝুলবে তার জন্য হবে M/L। যে অংশটা যদি M/L অংশ ঝুলছে, যে অংশটা ঝুলছে কত, টোটালটা এল, টোটাল যদি আমি এম ধরি, তাহলে এক অংশ কত হবে M/L, তো আচ্ছা দেখো, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, এর মাসটা বের করছে M/3, তাহলে মাসটা কত হবে M/3, বুঝতে পারছো না? যে অংশটা টেবিলের বাইরে ঝুলছে তার মাসটা কত M/3, আর তার সঙ্গে জি করলে তাহলে নিচের দিকে অভিকর্ষজ বল। এইদিকে দেখো, তাহলে এই যেটা বুঝতে, এর মাসটা এটা হলো। এবার কি বলা হয়েছে, যে এটাকে টেনে তুলতে তার কত আমাকে কার্য করতে হবে, মানে এখান থেকে আমাকে টানতে হবে, তো এইদিকে শিকলটা ধরে এদিকে টানতে হবে। তো তাহলে এই যে দেখো, এই যে অংশটা ঝুলছে, মানে এই যে অংশটা ঝুলছে, এই যে অংশটা ঝুলছে, আমি যখন টেনে নিলাম, এই অংশটা কি কমবে না বাড়বে? যে অংশটা ঝুলছে, মানে এইখান থেকে এই অংশটার মাস তো M/3, আমি যদি এটা তুলে দেই, তাহলে এই ওজনটা কমে যাবে না বেড়ে যাবে? কমবে। তার মানে যেদিকে ঝুলছে সব সময় একই বল কাজ হবে না, একই বল কি কাজ হবে, তো M/3 জন্য যত আদান করতে হয়, যেখানে যতটা বল লাগবে, তাহলে এটা একটু টেনে দিলে তাহলে এর ভরটা কমে যাবে, আমার বল আবার কম পরিমাণ লাগবে। তার মানে কি, এখানে বলটা কি ফিক্স নয়, এখানে বলটা কি পরিবর্তনশীল। আর পরিবর্তনশীল বল হলে সেখানে আমাকে কি বল বের করতে হবে, গড় বল বের করতে হবে। কি বল, গড় বল, মানে আগের যা বল ছিল আর পরের বল দুটো যোগ করে ভাগ করতে হয় গড় বল। তাহলে এখানে আমাকে কি বল বের করতে হবে, গড় বল। তাহলে শুরুতে কত বল ছিল, এই শুরুতে কত বল ছিল M/3G, M/ এটা, আর এটাকে যখন আমি টানতে যাবো, টানতে টানতে এক সময় কি শিকলটা পুরোটা উঠে যাবে, টানতে টানতে এক সময় শিকলটা পুরোটা উঠে যাবে, তাহলে এখানে কোনো শিকলই থাকবে না, তখন কি আর ভর থাকবে? তখন শেষ বল ভরটা কত হবে, 0 হবে। তাহলে টোটাল বল এটাকে আবার কত দিয়ে ভাগ করব, 2, তবেই তো গড় বল বেরাবে। তাহলে এখানে কত হবে M/6G, তাহলে গড় বল হলো M/6G। তাহলে ওয়ার্ক ডান কত হবে, W সমান যেরকম হয় F.S। এবার M/6G, S কত দেওয়া আছে, S মানে কত, এখান থেকে এটা দূরত্ব, সে কতটা দূরত্বে উঠবে, L/3, তাহলে এখানে হচ্ছে L/3, তার মানে 6 3 18, mLg/18। কত কৃতকার্য করতে হবে, mgL/18, বুঝেছ, বুঝো, mLg/18। এবার সাতেরটা, সাত জায়গা দেখো, সাতের দাগে, সাথে এটা পড়ো, একজন লেখা আছে ভারোত্তোলক, মানে একটা লোক ভার তুলে আর কি, 3 সেকেন্ড সময় মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কেজি ভর তুললো। সেই খেলাগুলো থাকে না, সেই অলিম্পিকে যে ভার তুলেন, কে কত বড় বড় বল, লোহার বল, সেটাকে ভারোত্তোলক বলে।
সে দেখো একটা ভার, একটা বলের ওজন কত? 300 কেজি। কত? 300 কেজি। সে 2 মিটার উঁচু তুলছে। ক মিটার তুলছে? ক মিটার তুলছে? 2 মিটার। তুলতে কত সময় লাগছে? 3 সেকেন্ড। তাহলে সে কত ক্ষমতা প্রয়োগ করলো? ক্ষমতা কি করে বের করবে? কার্যবাহী সময়। তাহলে আবার কার্য সমান কি জানি? এখানে কি কার্য দিবা আছে? আর এস, এস মানে সরণ। এখানে কি সরণ দিবা আছে? তাহলে একটা কোনো বস্তুকে নিচে থেকে কোথায় দিই? এফ এস, এফ ডট এস তো বল দিবা আছে। বল দিবা আছে। দেখো আমি একটা বস্তু নিচে আছে, সেটাকে ধরে আমি এতটা তুলছি, তাহলে আমি এখানে কি প্রয়োগ করছি? স্মৃতিশক্তি। তাহলে কৃতকার্যটা কি হবে? তার স্মৃতিশক্তির যা পরিমাণ সেটাই তার কৃতকার্য হবে। একটা বল এখান থেকে, এখানে বল আছে, এখান থেকে আমি 2 মিটার উঁচুতে তুলছি এই জায়গাটা, তাহলে এখান থেকে তুলতে গেলে তাহলে শক্তি দরকার। সেই শক্তিটা কি হবে? এমজিএইচ তো। এটাই তো ওয়ার্ক ডান হবে। এমজিএইচ তো প্রথমে বলছিলাম না, সব সময় এফ এর সঙ্গে এস দিয়ে গুণ করলে ওয়ার্ক ডান, তাই না? স্মৃতিশক্তি অথবা গতিশক্তি, ওইটা হচ্ছে ওয়ার্ক ডান হিসেবে কাজে লাগবে। স্মৃতিশক্তি পরিবর্তন, গতিশক্তি পরিবর্তনটা হচ্ছে ওয়ার্ক ডান, মনে রাখবে। এখানে দেখতে পাচ্ছি যে এত মিটার বল এত তুলছি, তাহলে এখানে কি হবে? স্মৃতিশক্তি। তাহলে কৃতকার্যটা কত হবে? এই ক্ষমতা তো, ক্ষমতা কি হবে? ওয়ার্ক ডান মানে এমজিএইচ, এমজিএইচ বাই টি। তাহলে এম এর মান কত আছে? 300, আর জি এর মান 9.8, আর এইচ এর মান, এইচ এর মান 2 তো, টির মান 3। আর নাহলে অনেকে এটাও বলতে পারে এফ ডট এস তো ওয়ার্ক ডান, এস মানে তো সরণ, আর ফোর্স মানে কি? এফ মানে কি? এফ মানে কি? এম, এফ মানে কি? এম এ। এখানে এটা কি হবে? জি। তাহলে এফ এর জায়গায় জি বসাও, আর এস, তো এস হচ্ছে, এস মানে কি? এখানে এইচ হবে, তো সেই এমজিএইচ হচ্ছে। এমজিএইচটাই তো সেই স্থিতিশক্তি। তাহলে এটা হলো হয়। তাহলে এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কত আসবে? 1960, 1960 ওয়াট। তাহলে পাওয়ারটা কত হবে? 1960। শুনো ভালো করে, মন দিয়ে শুনো। 8 দাগে নম্বর আছে, 8 দাগে 7টা হলো তো, তাড়াতাড়ি করো। এম করতে পারো, বা এফ এর জায়গায় এম এ, এটা এখানে তো জি, আর এসটা কত? এই যুক্ত থাকে, তাহলে এম জি, সেটা হবে। 8 অঙ্কটাও একই রকম অঙ্ক, সেখানেও তোমাকে কি করতে হবে? ক্ষমতা বের করতে হবে। তাহলে একটা 8টা আমি আর করছি নি, তোমরা তোমাদেরকে করতে দিলাম, ঘরে করে এনে দেখাবে। একটি টারবাইনের ব্লেডের উপর, একটি টারবাইনের ব্লেডের উপর এত কিলোমিটার, এত কেজি পার মিনিট হারে জল পড়ছে। আচ্ছা, জলপ্রপাতের উচ্চতা 100 মিটার, ফলে টারবাইনের যে ক্ষমতা উৎপন্ন হয় তার পরিমাণ নির্ণয় করো। বুঝতে পারছো তো? একই জিনিস। তাহলে আমাকে এখানে তার কি করতে হবে? সেই স্থিতিশক্তি। আমাকে আগে স্থিতিশক্তি বের করতে হবে, সেই এমজিএইচ, সেই এমজিএইচ বাই টি, আর ডাব্লু সমান এফ এস করতে হবে, এসটা হচ্ছে এইচ, আর এফ সমান এম এ। দেখো জল পড়ছে তো, একটা উঁচু থেকে জল পড়ছে, তা দূরত্বটা কত? এইচ হবে, আর অভিকর্ষ ত্বরণ কত? জি। তাহলে এফ এর মান এম জি এইচ বসাবে, এম জি বসালে সরণ এইচ, যে এটার মতন, এই যে দেখো এটার মতনই তো, একই জিনিস, এম জি এইচ বাই টি। এম এর মান, জি এর মান, এইচ এর মান, টি এর মান বসাবে, হয়ে যাবে। 9টা। দেখো 9টা একটা অঙ্ক আছে, আর কিছু ছবি আছে, এ বি সি ডি। এ দিবা আছে পোটেনশিয়াল এনার্জিটা নিচের দিকে নামছে, মানে কি? কমছে। এর চিত্রটা দেখো, পোটেনশিয়াল নিচের দিকে নামছে, মানে কি? কমছে।
কাইনেটিক এনার্জিটা বাড়ছে, কিভাবে বাড়ছে? এটা অধিবৃত্ত। বিয়েরটা কি আছে, পোটেনশিয়াল এনার্জিটা কমছে আবার কাইনেটিক এনার্জিটা বাড়ছে, এর উল্টোটো। আর ডিএরটা কি আছে, আর হচ্ছে হ্যাঁ ডিএরটা পোটেনশিয়াল এনার্জিটা কমছে, কাইনেটিক এনার্জিটা বাড়ছে। এখানে কাইনেটিক এনার্জি বাড়ছে আর একটা পোটেনশিয়াল এনার্জি কমছে। তার মানে তোমাকে একটা এই যে অঙ্কটা দিবা আছে, একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়তে থাকে, অভিকর্ষের অধীনেই পড়ছে। ভূপৃষ্ঠের সাপেক্ষে কণাটির স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি আর গতিশক্তি কাইনেটিক এনার্জি এবং সময়টি হলে লেখচিত্রটা তোমাকে আঁকতে হবে। সঠিক লেখটা কোনটা হবে, তোমাকে সঠিক লেখ কোনটা লেখচিত্র তোমাকে আঁকতে হবে। তার মানে আমাকে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। তাহলে কি বের করতে হবে? আচ্ছা, কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এম ভি স্কয়ার। তো কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এম ভি স্কয়ার। এবার দেখো, হাফ এম জিটি, এটা লিখতে পারি ভির মান জিটি। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস ভি সমান ইউ প্লাস এটি। তো ভি সমান ইউ প্লাস এটি, ইউর মান 0 হলে তাহলে ভি সমান কত হবে? এটি, এ জায়গায় কি হবে? জি, মানে ভি সমান জিটি। তাহলে ভির মান বসে জিটি স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার কে। তাহলে কে এর সঙ্গে সম্পর্ক কি পাবো? টি, কে সমানুপাতিক টি স্কোয়ার, তাই তো? এবার আমরা টোটাল এনার্জি কি জানি? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জি সমান কি জানি? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। বা পোটেনশিয়াল এনার্জি সমান কি লিখবো? পোটেনশিয়াল এনার্জি কি লিখবো? টোটাল এনার্জি এ পাশে যাবে, কাইনেটিক এনার্জিটা এ পাশে আসবে, মানে টোটাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি, এটা তো। আর টোটাল এনার্জি মানে কি? টোটাল এনার্জিটা হয় সবসময় এমজিএইচ। টোটাল এনার্জি কত হয়? এমজিএইচ। আর কাইনেটিক এনার্জিটা কত পেয়েছে এখানে? টি স্কোয়ার। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা আমরা কি লিখতে পারি? ভ্যারিয়েজ মাইনাস টি স্কোয়ার, তাই তো? তাহলে কাইনেটিক এনার্জি টি স্কোয়ার সঙ্গে সমানুপাতিক, পোটেনশিয়াল এনার্জি টি স্কোয়ার সঙ্গে সমানুপাতিক, কিন্তু মাইনাস, মানে পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? কমতে থাকবে। তাহলে এখানে উত্তরটা কি হবে? বি এরটা। আর এটা কমছে কি হারে? টি স্কোয়ারের হারে। তাহলে টি স্কোয়ারের যে গ্রাফটা হয় সেটা হচ্ছে বি এর গ্রাফ হয়, সেটা হচ্ছে বি এর গ্রাফ হয়। হ্যাঁ, ম্যাথে দেখবে করতে হবে। যেমন এম এক্স প্লাস সি, সেটা কিসের গ্রাফ হয়? স্ট্রেট লাইনের গ্রাফ হয়। আর স্কোয়ারে থাকলে গ্রাফটা বি এর মতন হয়। এবার 10-এরটা করো। একটি বায়ুচালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। বায়ু শক্তি কি শক্তিতে রূপান্তরিত করে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। জেনারেটরটি তার ব্লেডের সঙ্গে সংশ্লিষ্ট বায়ু শক্তি একটি নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তি রূপান্তর করে। বায়ুর বেগ যদি ভি হলে বৈদ্যুতিক ক্ষমতা কত? ক্ষমতা বলছে মানে কি? পি সমান ডাব্লিউ বাই টি। আচ্ছা, এখানে যে জেনারেটরটা কাজ করছে, তার ওয়ার্ক ডানটা কত হবে? স্মৃতিশক্তি হবে না গতিশক্তি হবে? আমি এই স্মৃতিশক্তির আগে ওয়ার্ক হিসাবে ধরবো না গতিশক্তির আগে ধরবো? গতিশক্তি। এটা কাজ করছে বা তড়িৎ রূপান্তরিত করছে, জেনারেটরটা চলছে, তার গতি আছে, তাহলে এখানে কি হবে? গতিশক্তি। তাহলে ওয়ার্ক ডান পি সমান কি হবে? ডাব্লিউ বাই টি। তাহলে ওয়ার্ক ডানটা হবে গতিশক্তি, মানে হাফ এম
ভি স্কোয়ার। কিন্তু এম এর মান কি দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে কি? আচ্ছা, ছোটবেলায় একটা সমীকরণ শিখছি না, ভর সম আয়তন সমান ভর বাই আয়তন ঘনত্ব, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর সমান ঘনত্ব ইন্টু, এখানে এটা কাজে লাগবে। তাহলে ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন, মানে ভি ইন্টু রো। এম এর মানটা দেবে, তোমাকে এম এর মানটা বের করতে হবে না। এম সমান কি হবে? ভি ইন্টু রো হবে। তাহলে এখানে ভি হচ্ছে বায়ুর বেগ দেওয়া আছে। আচ্ছা, এবার ব্লেড দেওয়া আছে তো, জেনারেটর একটি ব্লেড, তোমার কিন্তু রো এর মান কি দেওয়া আছে? রো দেওয়া আছে কি? রো দেওয়া নেই। তাহলে আমাকে ভর, তাহলে আয়তন ইন্টু রো যদি করি তাহলে আমাকে এম এর মান, রোটা আমি রো ধরে, তার এবার আমাকে আয়তন বের করতে হবে। আয়তন তো সমান কত হবে? এই আয়তনটা বের করতে হবে। ভি সমান কত হবে এখানে? যেটা বেরাবে ক্ষমতাটা কত যাচ্ছে। আচ্ছা, এখানে আয়তনটা কত হবে? আয়তন মানে কত? দেখো, আয়তন মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কিন্তু দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে কি হয়? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কি? দূরত্ব। এই তো দূরত্ব, বাসে কতটা যাচ্ছে। তার মানে কি ক্ষেত্রফলের সময় সঙ্গে যদি আমি সরণ বা দূরত্ব যদি গুণ করি, সেটা আমার কিসে হবে? আয়তন হবে। তাহলে একটা ব্লেডের ক্ষেত্রফল হয়, ব্লেডের ক্ষেত্রফলটা কত ধরছি? এ। ব্লেডের ক্ষেত্রফল কত ধরছি? এ। কত দূরত্ব যাবে? দূরত্ব মানে কি? এস। এস সমান কি? ভিটি। তাহলে এ ইন্টু ভিটি। তাহলে ভি সমান কি বেরোলো? এটা কিন্তু বোঝাতে ভি মানে এটা আয়তন, এই দুটাকে আবার গুলি দিবেনি। এটা মানে কি? আয়তন। তাহলে আয়তন কত হলো? এ ভিটি। তাহলে এম কত হবে? এ ভিটি ইন্টু, এই ভিটা তো আয়তন, এটা তো বেগ, যে বেগ বেগ। আমি এখানে তো আয়তন দিবে না। আয়তন মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো, আর দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হয়? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা দূরত্ব গুণ করি তবে তো আয়তন বেরাবে। সেই ক্ষেত্রফলটাকে আমরা এ ধরলাম, আর দূরত্ব মানে কি? এস। এস সমান কি? এস সমান কি? এস সমান কি? এস সমান ভিটি। সেই দূরত্বটা এস, সরণ মানে ভিটি, তাহলে এ ভিটি। তাহলে এম সমান কি হবে? এ ক্ষেত্রফল, ভি মানে বেগ, টি মানে কি? সময়, তাকে রো দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? মাস পাবো। তাহলে এখানে এটা বাই টি ছিল, তাহলে এখানে যদি বোঝ করাই হাফ এ হবে, ভি হবে, টি হবে, রো হবে ইন্টু ভি স্কোয়ার বাই, যেমন টি ছিল এখানে কত থাকবে? একটা টি থাকবে। টি থাকবে তো। এখানে এবার ডাব্লুর সাথে সম্পর্কটা দেখো, কে কে কনস্ট্যান্ট কে কে হবে? এ টি কেটে গেলে হাফ কনস্ট্যান্ট। এটা টিটি কেটে গেল, এখানে টিটি কেটে যাবে, টিটি কেটে যাবে। তাহলে এখানে ওয়ার্ড ডান, এখানে পি হবে তো। এটা এখানে পি লিখো, টি দিলে তো পি লিখতে হবে। তাহলে পিটা কত হবে? টিটি কেটে গেল, এ কনস্ট্যান্ট, ভি তো বেগ আছে, রো রো কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট তো। রো মানে ঘনত্ব, একটা কনস্ট্যান্ট, ক্ষেত্রফল একটা কারণ নির্দিষ্ট হয়, রো ঘনত্ব নির্দিষ্ট হয়। তাহলে ভি স্কোয়ার ভি মানে কত হচ্ছে? ভি কিউ। তাহলে পির সাথে রিলেশনটা কি হচ্ছে? ভি কিউ। উত্তর দেখো কত আছে? ভি কিউ। আইআইটিতে পড়ছিল এটা। এটা হচ্ছে আইআইটিতে পড়ছিল, পি সমানুপাতিক ভি কিউ। পরের অঙ্ক 11 দাগের অঙ্ক দেখো, এটা তুলছ? 11 দাগের অঙ্ক দেখো, 11 দাগের অঙ্ক। এই অঙ্কটা কতগুলো আছে জানো? সবগুলোই করতে হবে।
একটি ইলেকট্রন ভোল্ট 1 ভি ইলেকট্রন ভোল্ট বিভব প্রবাহের মধ্যে দিয়ে গেলে যে শক্তি অধিকারী হয় তা কি হবে? একটা ভোল্ট বিভব প্রবাহের মধ্যে দিয়ে গেলে যে শক্তি হয় তাকে কি বলা হয়? 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। কি বলা হয়? ইলেকট্রন ভোল্ট। মাধ্যমিকে পড়ছি না 1 ইলেকট্রন ভোল্ট কাকে বলে? পড়ছি না? ওটা 1 ইলেকট্রন ভোল্টের সংজ্ঞাটা দেওয়া আছে, নাহলে তুমি এভাবেও বের করতে পারো। ডাব্লু সমান ওয়াট সমান কি হবে? বল ইন্টু সমান কৃতকার্য কিউ ভি। ডাব্লু সমান কিউ ভি, এটা হয় না? কিউ ভিটা মনে আছে তো? ডাব্লু সমান কিউ ভি, এটা মনে আছে তো কিউ ভিটা? এবার কিউ চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1। এটাই মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কত হয়? জুল। এটা মানে 1 ইলেকট্রন ভোল্ট। এটাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। এটা মান, ইউ এর মান, এটা ইলেকট্রন ভোল্টেরই সংজ্ঞা। ছাড়ো, এবার 12টা দেখো, টেস্ট পেপারে ছিল এই অঙ্কটা। 12টা দেখো কি বলছে। 6 কেজি ভরের একটি বস্তুর ওপর একটি বল ক্রিয়া করে বস্তুটি সরণ ঘটায়। 6 কেজি ভরের একটি বস্তুর ওপর একটি বল ক্রিয়া করলো, বস্তুটি কি ঘটালো? সরণ ঘটালো। মিটার এককে সরণটি x সমান t²/4 সমীকরণ দ্বারা প্রকাশিত। x সমান t²/4। 2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? এরকম একটা অঙ্ক করছিলেন আগে। 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগে করছিলেন না? একটা সমীকরণ ছিল, টি এর মান 4 সেকেন্ড ছিল তো? তাহলে সেখানে আমরা কি করছিলাম? গতিশক্তি পরিবর্তন করছিলাম। ডাব্লু সমান কাইনেটিক এনার্জি মাইনাস কাইনেটিক, মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি করছিলাম। এবার এই সমীকরণ থেকে আমরা কি বের করছিলাম? ভি। এবার ফাইনাল মানে কত? এখানে কত? 2 সেকেন্ড। টি সমান 2 সেকেন্ড। বুঝতে পারছো কটা? তো টি সমান 4 সেকেন্ডে করছিলেন না ফাইনাল ভেলোসিটি। আবার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? টি সমান 0। 0তে বের করছিল তো ইনিশিয়াল। তাহলে ফাইনাল আর ইনিশিয়াল পেয়ে গেলে আমরা ফাইনাল কাইনেটিক এনার্জি আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি পাবো তো? তাহলে ওই দুটাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো। ওটা একই টাইপের অঙ্ক হোমওয়ার্ক করবে। এবার হচ্ছে 13। আচ্ছা 13টা করো তাহলে। ঠিক আছে, করো না। 13 দাগের কি পড়ছে দেখো। এম ভরের একটি ব্লক থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর উপরের দিকে ওঠে। পড়ো না অঙ্কটা। এম ভরে একটি ব্লক থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর উপরের দিকে ওঠে। তাহলে ব্লক ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউ। তাহলে নততল বরাবর ব্লকটি x দূরত্ব যেতে কত কৃতকার্য করবে, সেই নততল বরাবর অঙ্ক আছে। নততল বরাবর অঙ্কটা আছে। তাহলে এটা একটা যদি নততল হয়, নততলের এখানে কোনটা কত? থিটা। নততলের কোন কত? থিটা। তাহলে এইখানে একটা বস্তু আছে তো, তাহলে তোমরা সেই নততলের যে অঙ্কটা করছিলে মনে আছে তো? একটা বস্তু আছে, সেই বস্তুটা কি বলছে দেখো। 6 কেজি ভরের বস্তু, একটি বস্তু ওপর বল ক্রিয়া করে বস্তুটিকে সরণ ঘটায়। তাহলে না, এটাকে এম ভরে একটি ব্লক থিটা নততল বরাবর উপর দিকে ওঠে। ব্লক ও নত ঘর্ষণ গুণাঙ্ক এত হলে ব্লকটি x দূরত্ব নিয়ে যেতে কত? এই ব্লকটাকে
এই ব্লকটাকে আমি এক্স দূরত্বে নিয়ে যাবো, মানে এখান থেকে ঠেলবো, ঠেলে এক্স দূরত্বে নিয়ে যাবো। তাহলে আমরা বলটা কোন দিকে প্রয়োগ করবো? এই পাশ থেকে এই দিকে। বলটা কোন দিকে প্রয়োগ করবো? এই দিকে একটা বল প্রয়োগ করবো। যেদিকে বল প্রয়োগ করবো তার বিপরীতে একটা বল প্রয়োগ হবে, সেই বলটার নাম কি? ফ্র্যাকশন বল। ফ্র্যাকশন বল, ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ বল এটা। তাহলে এর নিচে দিয়ে একটা বল ক্রিয়া করা হয়, সেটা কি হয়? সেটা কি হয়? mg। যেহেতু থিটা কোণে আছে, এর দুটো উপাংশ হয়, একটা উপাংশ আর এটা থিটা উপাংশ। এর সোজা একটা বল হয়, সেটা বলটা কি? n। এই থিটা উপাংশ এটা কি হয়? mg cos থিটা, এটা কি হয়? আর আরেকটা উপাংশ এদিকে আছে, সেটা কি হয়? mg sin থিটা। তাহলে সেই আগের যে চ্যাপ্টারে ছিল ঘর্ষণে, তাহলে আমার কি হবে? এদিকের বল এদিকের বল সমান হবে, এদিকের বল আর এদিকের বল সমান হবে। তাহলে এফ বলটা কি হবে? mg sin থিটা প্লাস এফ হবে। এটা হবে তো? তাহলে আমাকে এক্স দূরত্ব নিয়ে যেতে হবে তো। তাহলে এক্স দূরত্ব নিয়ে যেতে কৃতকার্য, এক্স দূরত্ব নিয়ে যেতে কৃতকার্য কত হবে? ডাব্লু সমান এফ ডট এস। এস এর জায়গায় কি হবে? এক্স হবে, এক্স হবে তো। তাহলে এফ এর মানটা বসাই, mg sin থিটা প্লাস এফ। আচ্ছা, এবার এফ এর মানটা এখানে কি হবে? দেখো, আমরা কি জানি? এফ সমানুপাতে কি জানি? এফ এফ সমান কি জানি? মিউ এন তো, এটা জানি তো। এফ সমান মিউ এন জানি তো, না জানিনি? আবার এন সমান কি? mg cos থিটা মানে an। n সমান কি? mg cos থিটা। এইখানে আরে তুই একটু, এটা এমজি সরাসরি যে বলটা হবে, এমজি কি সরাসরি হবে না? আর এই যে বলটা এখানে মানে ছবি অনুযায়ী এটা এমজি হবে, আর এটা হচ্ছে এমজি। মানে এখানে একটু ছবি আঁকাটা ভুল হচ্ছে, দাঁড়াও। এটা না একদম সোজা হয়ে গেছে না, এটা সরাসরি থাকলে থিটা কোণ করে হবে। আচ্ছা ধরো থিটা কোণ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে mg cos থিটা, আর এর যে বলটা অভিকেন্দ্র হবে সেটা একটু এরকম থাকবে m। মানে একটু এটা ঢালু হলে ছবিটা আঁকাটা এটা ভালো হতো আর কি। মানে এই ছবিটা একটু যদি একদম ঢালু হতো, ঢালটা যদি থাকতো, দেখো এই ঢালটা যদি থাকতো তাহলে কি হতো? থিটা ছিল, এটা যদি এটা mg, এটা তো নিচে দিয়ে mg বল ক্রিয়া করছে, এর থিটা কোণ কোনটা হয়? এটা, এর থিটা কোণ তো এটা হয় mg cos থিটা। এর সোজা বল কি হয়? n বল হয় তো, n বল হয় তো ঘর্ষণে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটু সহায়ক এগিয়ে চলে। তাহলে mg n সমান mg cos থিটা। তাহলে f এর জায়গায় কি লিখবে? mg sin থিটা প্লাস f সমান মিউ mg cos থিটা ইন্টু x। তাহলে দুটো ক্ষেত্রে mg কমন যাবে, দুটো ক্ষেত্রে mg কমন যাবে। এটা হচ্ছে sin থিটা প্লাস মিউ cos থিটা। কত উত্তর আছে দেখো? mg sin থিটা প্লাস মিউ cos থিটা x এটা আছে। হ্যাঁ, এটা কত দাগের অঙ্ক? 13 দাগের। এটা তো mg সরাসরি দিয়ে বলটা কেন mg, এটা এটা mg, এটা mg cos থিটা।
একটা সোজা যেদিকে বল হবে সেটা তো এমজি, থিটা কোণে সেটা এমজি কস থিটা। এবার এর ওদিকে বল হবে এন। হ্যাঁ 14 পরের অঙ্কটা দেখো দিন। এক্স এটা একটু ঢালুটা হয়ে গেছে তাই। পরের অঙ্কটা পড়ো। একটা ছবি আছে না, একটা ছবি আছে, আর যদি প্রবলেম হয় তাহলে ইউটিউবে গিয়ে দেখে নিবে, এটা ইউটিউবে ছাড়বো আমি। একটা ছবি আঁকছি দেখো। হ্যাঁ আচ্ছা 14 দাগের একটা অঙ্ক আছে, যেটা দেখো মন দিয়ে শুনো। 14 একটা অঙ্কটা পড়ো। একটা চিত্র আছে তো, একটি বস্তু কণাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে, মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে দুটো পথ, 3 রকম পথ, 1 নম্বর পদ এটা, 2 নম্বর পদ এটা, 3 নম্বর পদ নিয়ে যেতে কৃতকার্য 1 নম্বর পদ দিয়ে যেতে W1, 2 নম্বর পদে W2 আর 3 নম্বর পদে W3। এম মহাকর্ষ ক্ষেত্রে W1 W2 W3 সম্পর্ক কি হবে? শোনা কেন সমান হবে? শোনো তোমাদের এখন এটা হয়নি, বা তোমরা একটা পড়ছিলে না সংরক্ষণ বল অসংরক্ষিত বল, এই চ্যাপ্টার ছিল, পড়ছিলে না? সংরক্ষিত বল কাকে বলে? যাদের বল সংরক্ষণ থাকে। বল সংরক্ষণ থাকে মানে কি? সংরক্ষণ বল মানে কি? যেসব বল সংরক্ষণ থাকে মানে সেগুলো শেষ হয়নি। যেমন চৌম্বক বল, চৌম্বক বলে কি শেষ হয়? পুনরুদ্ধার করা যায়। যেমন চৌম্বক বল, অভিকর্ষ বল মানে মহাকর্ষ বল, এগুলোকে কি বল বলে? সংরক্ষণ। আর অসংরক্ষিত বল কারা? ঘর্ষণ, যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে বলা হয় অসংরক্ষিত বল। তাই মনে রাখবে, যেসব বল সংরক্ষীয় বল তারা পাথের উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটির উপর। লিখো খাতায়। সংরক্ষী বল, সংরক্ষী বল পাথের, পাথ PATH বলে লিখো। সংরক্ষী বল পাথ PATH, পাথের উপর নির্ভরশীল নয়, পাথের উপর নির্ভরশীল নয় হয়। নিচে লিখো নির্ভরশীল ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল মানে কি? ইনিশিয়াল মানে কি? প্রাথমিক এবং অন্তিম বেগের উপর নির্ভরশীল। তাহলে আমরা ছবিটাতে দেখো 3টে যে পদ আছে, পাথ বলতে পথ, আমি এ থেকে প্রথম যে পথটা দেখো এদিকে, প্রথম পথটা এদিকে দেখো, এদিকে প্রথম পথটা এদিকে দেখো, প্রথম পথটা এদিকে আছে, এইখানে গেল, আবার এখানে গেল, ফার্স্ট পথ। সেকেন্ড, প্রথম পথে শুরু এ শেষ বি, এই দেখো শুরু এ আর শেষ বি। দ্বিতীয় যে পাদ আছে সেটা দ্বিতীয় নম্বর, এ থেকে বি থেকে সেও শুরু এ বি। 3 নম্বর পাদ এ থেকে বি থেকে, কিন্তু তিনজনের পাদটা আলাদা আলাদা, এর দিকে গেছে এর দিকে গেছে, কিন্তু শুরুটাও যা শেষটাও তাই। তাই সংরক্ষণ বল হলে কি, শুরু যা হবে শেষ হবে, তারা পাথের উপর কে কোন দিক থেকে জানা দরকার নেই, তার শুরু আর শেষের উপর নির্ভরশীল হয়। তাহলে সবার শুরু এক শেষ এক, তাহলে কোনটা হবে? বিয়েরটা হবে। সবার শুরু এক আর হচ্ছে শেষ এক। এবার হচ্ছে 15। এবার হচ্ছে 15টা। 15টা কি বলছে? একটি নদী ওপরের ব্রিজ
আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার গাড়ি ও আরোহীর ভর এম হলে ভি বেগে আরোহী ব্রিজ অতিক্রম করলে ব্রিজের শীর্ষবিন্দুতে গাড়ি ও আরোহীর উপর যে বল প্রযুক্ত হয় তা বের করো। তাহলে একটি অর্ধবৃত্তাকার ব্যাসার্ধ মানে এরকম একটা আছে, তাহলে এখানে একটা গাড়ি আছে, গাড়ির ভিতরে লোক থাকবে, ধরো এটা একটা লোক, এদিকে যাচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই গাড়ির ভিতরে যে লোকটা আছে টোটাল যে নিচের দিকটা বল প্রয়োগ করবে সেটা কি এমজি। এর বিপরীত দিকে যেটা ঊর্ধ্বমুখী বল প্রতিক্রিয়া বল সেটা কি হবে এন, এন হবে তো। তাহলে আমাকে কি বের করতে বলছে, আর ওই উপর যে বল প্রযুক্ত হয় তার শীর্ষ বিন্দুতে, তাহলে এই গাড়িটা এখন শীর্ষ বিন্দুতে মানে একদম উপরে পজিশন আছে। আচ্ছা যদিও ব্রিজ এতটা হয়নি, একটু ফ্ল্যাট হয় আর কি, একটু ফ্ল্যাট হবে এরকম হয়, যাই হোক ফ্ল্যাট হয়নি, যাই হোক এরকম একটা হবে তো। তাহলে শীর্ষ বিন্দুতে আরোহীর বেগটা কত বের করতে হয়। তাহলে এই ধরনের অঙ্কে সেই যখন এর আগের চ্যাপ্টার যখন পড়ছিলে এটা কি হচ্ছে, এই যে গাড়িটা যাচ্ছে এর এই অধিবৃত্ত একটা কেন্দ্র আছে তো, এই যে গাড়িটা যাচ্ছে এর বলটা কে যোগান দেয়, কে যোগান দিবে, অভিকেন্দ্র বল, ভুলে গেছো। কেন্দ্র বরাবর কোনো বল যদি করে তার আমি যেটা বলছি কেন্দ্র বরাবর কোনো যদি এরকম অর্ধবৃত্তাকার বা বৃত্তাকার পথে ঘুরে ঘোরার জন্য বল কে যোগান দেয়, অভিকেন্দ্র বল যোগান দেয় না। তাহলে এটা কি, তাহলে এই যে বলটা এর মধ্যে যে নিট বল মানে এই গাড়ির মধ্যে যে লোকটা আছে এর যে ভেলোসিটি, এদের যে নিট বল সেই নিট বলটা কে যোগান দিবে, অভিকেন্দ্র বল যোগান দেবে। অভিকেন্দ্র বল কি এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, নাহলে কি ছিল এম এম ওমেগা স্কোয়ার আর, এখানে ওমেগা ধরছি না, এখানে এম ভি স্কোয়ার বাই আর, এটা নিট বল। নিট বল মানে টোটাল বল। তাহলে এখানে নিট বলটা কত হবে, আচ্ছা নিট ফোর্স কত হবে, নিট ফোর্স যেহেতু এটা অর্ধবৃত্তাকার তাহলে কোনটা বেশি হবে, এমজি বেশি হবে না এন বেশি হবে, অর্ধবৃত্তাকার হলে কোনটা বেশি হয়, এদিকে দেখাও, এদিকে দেখাও, অর্ধবৃত্তাকার পথেতে তো যাচ্ছে ব্রিজটা আছে, ব্রিজটা যদি এরকম হয় সে কোন বলটা বেশি হবে, এমজি বলটা বেশি হবে না এন বলটা। নিট বল মানে কি একটা বল থেকে একটা বল তো মাইনাস, তাহলে আগে কি হবে এমজি মাইনাস এন। এটাই কার সঙ্গে সমান হবে, এটা কার সঙ্গে সমান হবে এম ভি স্কোয়ার বাই আর সঙ্গে সমান হবে। তাহলে আরোহী, তাহলে এই বলটাই দিয়ে আছে তাহলে এখানে আমাকে কার মান বের করতে হবে বলতো, এন এর মান, আরোহী আর গাড়িটার উপর, গাড়িটির উপর যে বল এই বলটার উপর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে সেটা এন, তাহলে এখান থেকে এন এর মানটা বের করবে। তাহলে এন কত হবে, এনটা হবে এমজি মাইনাস এম স্কোয়ার বাই আর, এমজি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর।